sir. 3, Present, sir. 4, Present, sir. 4 আছো? Roll number 4, 5, Present, sir. 6, Present, sir. 7, 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, 12, Yes, sir. 13, Present, sir. 14, 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 19, Yes, sir. 20, 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, 27, 28, 29, 30, Yes, sir. 31, Yes, sir. 32, 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, 38, 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, 44, 45, 46, Yes, sir. 47, 47, Present, sir. 47. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 13 batch roll 20, 13 batch roll 29, 12 batch roll 47, অ্যাবসেন্ট রোলগুলো বলছি আরেকবার। রুল 4, 7, 11, 14, 18, 20, 26, 27, 29, 32, 37, 38, 42, 43, sorry 42 আছো, 43, 44, Sir, 42 present. ঠিক আছে, 43, 44, 45, 13 ব্যাচের 20, 29, 40 আর 12 ব্যাচ 47। স্যার 11 প্রেজেন্ট, সরি নেটওয়ার্ক কাজ করতেছিল না। Sir, 27 present. 27 প্রেজেন্ট, ওকে। স্যার 11 11, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, Yes, আমরা sir. আমরা আমরা আজকে যেটা শুরু করছি এটা হচ্ছে বেসিক্যালি থিওরি অফ ইলেকট্রন। আমরা এর আগে কন্ডাক্টিভিটি সম্পর্কে আমরা কিছু করেছিলাম, মেইনলি কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, অনেক কিছু নিয়ে আমরা মোটামুটি ইলেকট্রিক্যাল প্রপার্টি বলতে যা বোঝায় কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি, এন্ড দেন ফাইনালি কিছু থার্মাল প্রপার্টি দেখেছি, কন্ডাক্টিভিটি, হিট ক্যাপাসিটি, এগুলো। তো আজকে আমরা ইলেকট্রন থিওরি নিয়ে শুরু করব। আমরা ব্যান্ড থিওরি কভার করব। ব্যান্ড থিওরি কভার করার পর আমরা সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করব, তারপরে আমরা ইনসুলেটর, ডাইইলেকট্রিক নিয়ে পড়বো, এবং এরপরে কি আমরা ইনসুলেটর, ডাইইলেকট্রিকের পরে আমরা সুপার কন্ডাক্টিভিটি পড়বো, তারপর আমরা অপটিক্যাল ম্যাগনেটিক প্রপার্টিতে যাব। তো শুরুতে ইলেকট্রন থিওরিতে যাচ্ছি। খুব ইনিশিয়াল কিছু জিনিস, আইডিয়া যেটুকু পেতে হয় ওইগুলোর জন্য আমি হিউমেলের বইয়ের 1, 2, 3, 4 কভার করবো এখানে। 1, 2, 3, 4 নট অনলি, মানে 1, 2, 3, 4, 5, 6, 8, 7টা চ্যাপ্টার কভার হবে মোরাললেস এখানে। এখন পর্যন্ত সম্ভবত চ্যাপ্টার 4 পর্যন্ত আমরা যাচ্ছি। প্রথম দিকে চ্যাপ্টারগুলো খুবই ছোট, 2-3 পেজের চ্যাপ্টার এগুলো। চ্যাপ্টার 4টা একটু বড়। তো ইনিশিয়ালি আমরা
আমরা আমরা যখন ঢুকবো বেসিক্যালি আমরা ঢুকবো আসলে এখান থেকে আলোচনায়, তার আগে আমরা কনসেপচুয়ালি ডেভেলপ করব। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি। হ্যালো এখানে দেখো চ্যাপ্টার, আচ্ছা চ্যাপ্টার 7 4 যাচ্ছে, ঠিক আছে, 1 2 3 4 এখানে কভার হচ্ছে। সো ইলেকট্রন থিওরি শুরুতে আমরা যেটা বলছি যে আমরা ইলেকট্রন থিওরিতে আমরা ইলেকট্রন নিয়ে ম্যাটেরিয়ালে অপটিক্যাল, ম্যাগনেটিক্যাল প্রপার্টি, ম্যাগনেটিক প্রপার্টি, ইলেকট্রিক প্রপার্টি তো বটেই, সাথে থার্মাল প্রপার্টিগুলোকে কভার করতে, এক্সপ্লেইন করতে পারি ইলেকট্রন দিয়ে। কখনো কখনো ফোননের প্রয়োজন পড়ে, ফোটনের প্রয়োজন পড়ে। হাউএভার ইলেকট্রনিক থিওরিটা আমরা আগে এক্সপ্লেইন করব। আমরা তিনটা থিওরির কথা ইউজুয়ালি বলি ইলেকট্রন এক্সপ্লেনেশনের সময়। একটা হচ্ছে কন্টিনাম থিওরি, ক্লাসিক্যাল ইলেকট্রন থিওরি এবং কোয়ান্টাম থিওরি। এগুলো হচ্ছে খুব শর্ট একটা ইন্ট্রোডাকশন জাস্ট আমাদের লেকচারে ঢোকার জন্য। সো ইনিশিয়ালি যেটা ছিল ইলেকট্রনিক বিহেভিয়ার গুলো এক্সপ্লেইন করার জন্য, বেসিক্যালি ইনিশিয়ালি ইলেকট্রনিক প্রপার্টিগুলোকে এক্সপ্লেইন করার জন্য বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল ইকুয়েশন, যেটাকে এম্পিরিক্যাল ইকুয়েশন বলি আমরা, যে বিভিন্ন অবজার্ভ ফেনোমেনাকে বিভিন্ন ইকুয়েশনে সেট করা হচ্ছে, এক্সপেরিমেন্টালি ডিরাইভড ইকুয়েশন, এম্পিরিক্যাল ইকুয়েশন। ওই এম্পিরিক্যাল ইকুয়েশন গুলোর উপর বেস করেই ইলেকট্রনিক থিওরিগুলোকে এক্সপ্লেইন করা হতো, যেগুলোকে আমরা কন্টিনাম থিওরি বলি। ফিউচারে এরপরে চলে আসলো ক্লাসিক্যাল ইলেকট্রন থিওরি। বেসিক্যালি ক্লাসিক্যাল থিওরি যেটা ফিজিক্স সেটা আমরা ফলো করি। অ্যান্ড মোর রিসেন্টলি কিছু কিছু বিহেভিয়ার এক্সপ্লেইন করার জন্য আমাদের কোয়ান্টাম থিওরিতে যেতে হয়। তো আমরা জানি বেসিক্যালি ইলেকট্রনের ডুয়েল নেচার আছে, তারা ওয়েভ নেচার শো করতে পারে, তারা পার্টিকেল নেচার শো করতে পারে। ওয়েভ নেচারটা ক্লাসিক্যাল থিওরি এক্সপ্লেইন করে, কোয়ান্টাম থিওরি পার্টিকেল থিওরিকে এক্সপ্লেইন করে। সো সেগুলোকে আমরা শর্টলি দেখব। লাইটকে যখন কোয়ান্টামে যাওয়া হয় তখন বলা হয় ই ইকুয়াল টু এইচ নিউ অথবা ওমেগা নিউ। নিউ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর আমরা জানি ওমেগার সমান কত, ওমেগার সমান হলো টোয়াইস পাই নিউ, তাই না? Yes, sir. সো এখানে যখন ওমেগা বসানো হয়েছে তখন প্ল্যাঙ্কস কনস্ট্যান্টকে টোয়াইস পাই দিয়ে রিডিউস করে রিডিউস প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বসানো হয়েছে। রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সমান হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড ট্রান্সফার, এ বেসিক ইকুয়েশন ফর কোয়ান্টাম থিওরি। ডি ব্রগলির একটা ইকুয়েশন আছে। ডি ব্রগলির ইকুয়েশনটা হলো মেইনলি ল্যামডা পি ইকুয়াল টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এগুলো খুব শর্টলি আমি এনেছি, তোমাদের কারো ইচ্ছা হলে আপনি রিডিং দিতে পারো। এগুলো হচ্ছে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য তোমাদের, যে ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ থেকে এসছে, এটা হচ্ছে মোমেন্টাম পার্টিকেল থেকে এসছে। পার্টিকেল এবং ওয়েভ নেচারের একটা রিলেশন ডি ব্রগলি ডেভেলপ করে, যেখানে দেখানো হয় যে পার্টিকেলের ওয়েভলেন্থ এবং মোমেন্টাম দুইটা টাইমস হচ্ছে একটা কনস্ট্যান্ট। এবং এটা ইমপ্লিকেশনটা হচ্ছে এখানেই যে পার্টিকেল এবং ওয়েভলেন্থ দুইটাকে একসাথে কোয়ান্টাইজ করা ডিফিকাল্ট। হ্যাঁ, আমরা ল্যামডাকে যত ভালোভাবে কোয়ান্টাইজ করব মোমেন্টাম তত কমে যাবে, মোমেন্টামকে যত ভালো করে ডিফাইন করব ল্যামডা তত কমে যাবে। আমরা আনসার্টেন থিওরিতে যাব, আমরা দেখাবো যে ওয়েভলেন্থের নেচারের ক্ষেত্রে আমরা পার্টিকেল, একটা ওয়েভলেন্থের ক্ষেত্রে আমরা এটাকে আমরা, তোমরা বাংলায় দশা বলো, যেটাকে ফেজ বলে, একটা ফেজের লোকেশন, ফেজের অ্যামপ্লিটিউড, ফেজের হাইট, ফেজের পজিশন, যেভাবে ফ্রন্ট পজিশন যেভাবে আইডেন্টিফাই করা যায়, একটা পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্সি বা সেভাবে আইডেন্টিফাই করা যায় না। কেন যায় না আমরা সেটা কিছু আইডিয়া দেব, যে একটা পার্টিকেলকে অত ভালোভাবে আইডেন্টিফাই করা যায় না যতটা ভালোভাবে একটা ওয়েভকে আইডেন্টিফাই করা যায়। আমরা একটা নিউ অ্যাপ্রোচ থেকে আজকে পার্টিকেল থিওরি দেখবো। আমরা দেখবো যে পার্টিকেল থিওরিটা বেসিক্যালি ওয়েভ নেচার থেকে আসছে। আমরা যদিও সেটা মনে করি যে ওয়েভ ফর্মে চলে গেলেই এটা ওয়েভ, আর পার্টিকেল হচ্ছে পুরো একটা ডিফারেন্ট জিনিস। ওখানে ল্যামডার কিছু নাই, ওটা হচ্ছে একটা প্যাকেট এনার্জি নিয়ে চলে। আসলে প্যাকেট এনার্জিটা কিন্তু ওয়েভলেন্থ থেকে আসে, সেটা আমরা দেখবো। আমরা একটা নিউ টার্ম ইউজ করবো, দ্যাট ইজ ওয়েভ নাম্বার অথবা ওয়েভ ভেক্টর। এটা একটা ভেক্টর টার্ম, এটাকে ছোট হাতের কে দিয়ে প্রকাশ করা হয়। কে ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই বাই ল্যামডা। টোয়াইস পাই তোমরা বোঝো ওয়েভলেন্থের যে ফ্রিকোয়েন্সি, এটা রিপিটেশন যেটা হয় ওভার দ্য লেন্থ অফ টোয়াইস পাই। সো টোয়াইস পাই ল্যামডা কি বাই ল্যামডা কি বলা হয় ওয়েভ ফাংশন, সরি ওয়েভ নাম্বার। ফাংশন ইজ সাই, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। ওয়েভ নাম্বার অথবা ওয়েভ ভেক্টর বলা হয়। সাম ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাক্টরি টার্ম এগুলো। আমরা যদি প্রথমেই আমরা ক্লাসিক্যাল থিওরিতে থাকছি। ক্লাসিক্যাল থিওরি বলে যে এটা হচ্ছে ওয়েভ শেপ, রাইট? আমরা ওয়েভ ফাংশন সাই দিয়ে সাধারণত ইলেকট্রন ওয়েভকে প্রকাশ করি। সাই ইকুয়াল টু সাইন কে এক্স বাই
ল্যামডা টি, এখানে কিন্তু টোয়াইস পাই এক্স লিখতা তোমরা আগে, তাই না? আগে টোয়াইস পাই এক্স 2 লিখতা, পাই বাই ল্যামডা, সেটাকে একসাথে কে হ্যাঁ। লিখো? সো এখানে চলে আসছে, এটাকে ওয়েভ নাম্বার দিয়ে লিখছি মাইনাস ওমেগা টি। বেসিক্যালি এখানে আমরা যেটা বোঝানোর চেষ্টা করি যে এখন তোমরা দেখো, আমি কিন্তু তোমরা বইতে গেলে ইকুয়েশনে প্রুফ পাবা, আমি কোনো প্রুফগুলোতে যাব না, বইতেও প্রুফগুলো পুরোপুরি নাই। ওরাও বলেছে যে তোমরা প্রুফগুলো দেখতে চাইলে ক্লাসিক্যাল থিওরি এক্সপ্লেনেশনে যাও, বই স্পেসিফিকলি বলা আছে যে এই প্রুফগুলোর ডেভেলপমেন্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ কোনো রকম ভাবে ডেভেলপ করবে না, যেটা বইতেও মেনশন করেছে। সো আমিও সেম কথাই বলি যে এই ইকুয়েশন গুলোর ডেরিভেশন তোমাদেরকে এক্সট্রা কোনো আন্ডারস্ট্যান্ডিং দিবে না, বাট ইকুয়েশন গুলো কি এক্সপ্লেইন, কি ইন্ডিকেট করে সেটা আমরা বোঝার চেষ্টা করব। সো একটা ইকুয়েশন ইন্ডিকেট করে যে ওয়েভের একটা ফিক্সড ওমেগা আছে বা ওয়েভের একটা ফিক্সড কে আছে, বাট অ্যাকচুয়ালি এটা ট্রু না। প্রত্যেকটা ওয়েভের কিছু ডিফারেন্স আছে, প্রত্যেকটা ওয়েভ একটা আরেকটা থেকে ওয়েভ নাম্বার একটু ভ্যারি করে, অথবা যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি একটু ভ্যারি করে। যে কারণে আমরা বলতে পারি যে আরেকটা ইকুয়েশনকে আরেকটা ওয়েভের ইকুয়েশনকে আমরা সাইন কে প্লাস ডেল্টা কে এক্স মাইনাস ওমেগা প্লাস ডেল্টা ওমেগা টি হিসেবে দেখাতে পারি। তার মানে আমরা বলতে চাচ্ছি যে ওয়েভগুলো ওয়েভ নাম্বারে ভ্যারি করতে পারে, ওয়েভগুলো ফ্রিকোয়েন্সিতে ভ্যারি করতে পারে। বোঝা যাচ্ছে এই কথাটা? ইয়েস স্যার। একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভের কিছু না কিছু ডিফারেন্স আছে। এখন এরকম ওয়েভ কিন্তু দুইটা না, এরকম ওয়েভ কি অসংখ্য, রাইট? ঠিক আছে, আমরা ওয়েভ পার্টিকেল ডুয়েল নেচারে যাচ্ছি, যে ইট মে বি বেটার আন্ডারস্টুড বাই রিয়েলাইজিং দ্যাট ইলেকট্রন ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ কম্বিনেশন অফ several wave trains having slightly different frequency and different wave number। বোঝা গেছে কথাটা? এটা মানে হলো আমরা যদি ধরে নেই যে সবগুলো ওয়েভের কে এবং ওমেগা ফিক্স, তাহলেই আসলে ইলেকট্রন থিওরি ওয়েভ থিওরি দিয়ে এভরিথিং এক্সপ্লেইন করা যেত। খেয়াল করো, আমরা পার্টিকেল নেচারটাকে ওয়েভ নেচার থেকে ডিফাইন করছি, যে পার্টিকেল নেচার ডেভেলপ করেছে ওয়েভ নেচার থেকে যখন ওয়েভগুলো সবাই সেম না, যখন ওয়েভগুলোর ওয়েভ নাম্বার ডিফারেন্ট হয়, ওয়েভগুলোর ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হয়, অ্যাজ এ রেজাল্ট ওয়েভগুলোর ওয়েভ ফাংশন সাই ডিফারেন্ট হয়। কিভাবে? যদি দুইটা সাই হয়, আমরা যদি দুইটা ওয়েভ চিন্তা করি, তাহলে সাই ওয়ান প্লাস সাই টু সমান হবে টোয়াইস কস সাইন। ঠিক আছে, এটা সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা থেকে আসছে। এখানে একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে তোমার যে ওয়েভ কি বলে এটাকে ফেজ, সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। আমরা এখানটা দেখো দুইটা ছবি ড্র করেছি, একটাতে ইন্ডিকেট করতেছি লেফটের যে ছবিটা, আমি পয়েন্টারে যাই, আমরা এই ছবিটা যেটা দেখছি, এই ছবিটা কখন আসবে বলো তো সাম হিসেবে, বলতে পারবা? এটা কখন সাইয়ের ছবি হবে? নট সাই ওয়ান নট সাই টু, এটা কখন সাই হবে বলো তো? যখন ডেল কে এবং ডেল ওমেগা দুটোই জিরো হবে। জিরো হবে, তার মানে কি সকল ওয়েভ সেম, রাইট? জি স্যার। এটা কি বলা হয়? ক্লাসিক্যাল থিওরি। ক্লাসিক্যাল থিওরি বলে ওয়েভের সাথে ওয়েভের কোনো ডিফারেন্স নাই। আর সাই ওয়ান সাই টুর পরিবর্তে যদি অসংখ্য সাই নিয়ে আসি, তাহলে ডান দিকের ছবিটা হবে। বোঝা যায়? সাই ওয়ান সাই টু সাই থ্রি সাই ফোর সাই ফাইভ সাই সিক্স এভাবে যখন হবে, তখন সাম করলে ছবিটা ডান দিকের মতো হয়। তার মানে যদি ওয়েভগুলো আসলে ভ্যারি করে ওভার দ্য ওয়েভ লেন্থ এন্ড ওয়েভ ফ্রিকোয়েন্সি, তখন এই ধরনের একটা তৈরি হয়। আমরা বাম দিকের ওয়েভটাকে বলতে পারি একটা ফাইন ওয়েভ, ভেরি ভেরি ফাইন সুপার ইম্পোজড ওয়েভ। তোমরা দেখবা যে বইতে একটা পিয়ানোর এক্সাম্পল দেওয়া হয়েছে বা একটা গিটারের এক্সাম্পল দেওয়া হয়, যে তুমি যখন একটা ওয়্যারে একটা বিট তোলো, বিটটা স্মুথ অথবা শার্প বিট কখন হবে? লেফট ছবির ক্ষেত্রে না রাইট ছবির ক্ষেত্রে? কোন ছবির ক্ষেত্রে বলো তো? গিটার বা যে কোনো মিউজিক্যাল ফাইন ফাইন কন্টিনিউয়াস সাউন্ড শোনা যায়। শার্প শার্প শার্প, সেটা তাহলে বেটার ওয়ার্ড বাম দিকেটাতে, লেফটের দিকটাতে শার্প হবে। রাইটে যখন আসবে, তখন তুমি এই যে লেন্থ দেখতে পাচ্ছ ডেল্টা এক্স, এখানে যেটা হবে এটাকে বিট বলে, তখন হচ্ছে বিটের মতো হবে, টোনটা ধরে থাকবে। বোঝা যাচ্ছে? টোনটাকে মনে হবে যেন একটু কিছু অংশ ধরে ব্যাপ্ত। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কমে আসবে কখন? যখন ডেল্টা ওমেগা এবং ডেল্টা ছোট হয়ে যাবে, রাইট? ডেল্টা ওমেগা ডেল্টা ছোটকে যত ছোট হতে হবে, বিটটা তত শাইন হয়ে যাবে, শার্প হয়ে যাবে। আর বিটটা ওয়াইড হবে যখন ডেল্টা ওমেগা এবং ডেল্টা কেটা বেশি আসবে। এই যে বিটটা আসতেছে,
তার বিটটা কি? বিটটা হচ্ছে বেসিক্যালি ওয়েভলেন্থের একটা ব্যাপ্তি। এইটা কি বলা হয়? ওয়েভ প্যাকেট। এবং এটা কি বলা হয়? পার্টিকেল থিওরি। বোঝা গেছে? এটাই হচ্ছে পার্টিকেল থিওরি। তার মানে পার্টিকেল থিওরি এবং ওয়েভের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওয়েভ মানে হচ্ছে ফিক্স ওমেগা, ফিক্স কে। যখন কিছু ওভার দ্য রেঞ্জ ভ্যারি করে একটা ওয়েভ স্পিড তৈরি করে, তখনই আমরা পার্টিকেল থিওরিতে চলে যাই। তখন আমরা বলি যে এই অংশটুকু হচ্ছে পার্টিকেলের কোয়ান্টার মতো বিহেভ করবে। তার মানে আমরা বেসিক কনসেপ্টটা হলো আসলে ওয়েভ এবং পার্টিকেল থিওরির ডিফারেন্সটা হলো যে ওয়েভ যদি অল সিমিলার ওয়েভলেন্থ অথবা ফ্রিকোয়েন্সি থাকে তখনই সেটা ওয়েভ। যখন ভ্যারি করে তখন যেটুকুর উপর ছোট ছোট অংশ করে ভ্যারি করে সেই অংশটুকুই হচ্ছে একটা পার্টিকেলের নেচার শো করে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন পার্টিকেল অ্যান্ড ওয়েভ নেচার। তোমাদের এর আগে হয়তো বা এই অ্যাঙ্গেল থেকে কখনোই পার্টিকেল থিওরিটাকে এক্সপ্লেন করা হয় না। কোয়ান্টাম থিওরিটাকে সরাসরি ওরা ইয়ে থেকে নিয়ে আসে, কোয়ান্টাইজড এনার্জি থেকে নিয়ে আসে। সেটাকে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ থেকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। ক্লাসিক্যাল থিওরি থেকে কিভাবে ইভলভ হয়েছে পার্টিকেল থিওরি সেটা। এখানে ছোট কিছু বিষয় আছে, যেমন লেফটে যে ছবিটা দেখিয়েছি এটাকে আমরা মনোক্রোমেটিক ওয়েভ বলি, তাই না? ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী মনোক্রোমেটিক ওয়েভ। আর বিট টার্মটা ইউজ করা হয় যখন ওমেগা ভ্যারি করে, ল্যামডা ভ্যারি করে, পার্টিকেল থিওরিতে যায়। এখানে ওয়েভ প্যাকেট টার্ম ইউজ করেছি। আরেকটা বিষয় আছে যেটাকে বলা হয় ভাইব্রেশন এন্ড ওয়েভ। ভাইব্রেশন এন্ড ওয়েভ মানে হলো, এটা হচ্ছে ওয়েভ। ওয়েভ এবং ভাইব্রেশন, আমরা পানিতে যে ওয়েভ পাই ওটাকে কি ওয়েভ বলি? বেসিক্যালি পার্টিকেল মুভ করে, পার্টিকেল আপ ডাউন মুভ করে কিন্তু সাইডওয়েজ মুভ করে না, বেসিক্যালি রিপ্লেস হয় না। তার মানে ভাইব্রেশনটা হচ্ছে এ ফাংশন অফ টাইম অথবা এ ফাংশন অফ স্পেস, নট বোথ টুগেদার। তারা স্থান চেঞ্জ হয় না, তারা একই জায়গায় থেকে টাইমের সাথে একটা চেঞ্জ আনে, টাইমের সাথে ভেরিয়েশন শো করে, অথবা তারা ফাংশন অফ টাইমে শো করে অথবা ফাংশন অফ স্পেস শো করে। কিন্তু যেটা রিয়েল ওয়েভ, দ্যাট ইজ সাইমultaneously ফাংশন অফ ওয়েভ এন্ড টাইম। এটা জাস্ট ইকুয়েশন আছে একটা, আমি জাস্ট একটু আইডিয়া দিলাম তোমাদের। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ভাইব্রেশন এন্ড ওয়েভ। সো ভাইব্রেশন শুধুমাত্র স্পেস অথবা টাইমের ফাংশন, ওয়েভ হচ্ছে স্পেস এবং টাইম বোথ সাইমultaneous ফাংশন। স্ট্রিম অফ হতে পারে একটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। স্ট্রিম অফ পার্টিকেলস অফ ইকুয়াল ভেলোসিটি, ফেজ এবং গ্রুপ ভেলোসিটি। আচ্ছা, মানে ওয়েভকে বলা হচ্ছে স্ট্রিম অফ পার্টিকেল অফ ইকুয়াল ভেলোসিটি। বোঝা যায় একটা ওয়েভের ডেফিনেশন? স্ট্রিম অফ পার্টিকেল অফ ইকুয়াল ভেলোসিটি, সবার ভেলোসিটি যখন সেম তখন সেটাকে ওয়েভ বলে। আর সবগুলো পার্টিকেলের ভেলোসিটি যখন কম বেশি ডিফারেন্স হয় তখনই আমরা সেটাকে পার্টিকেল থিওরি বলি। এটাই বলা হচ্ছে যেখানে সবগুলো পার্টিকেল আছে তাদের সবার ফ্রিকোয়েন্সি সেম। আর এখানে দেখো একটা পার্টিকেলের ফ্রিকোয়েন্সি এক এক রকম। তো সবার ফ্রিকোয়েন্সি সেম হয়ে গেলেই সেটাকে আমরা বলবো ওয়েভ, আর না হলে আমরা বলবো পার্টিকেল। ওয়েভের ক্ষেত্রে যত ইজিলি ফ্রিকোয়েন্সি থেকে সবকিছু ওয়েল ডিফাইন করা যায়, পার্টিকেলের ক্ষেত্রে পারা যায় না। কারণ পার্টিকেল গুলোর ক্ষেত্রে একটা এভারেজ থিওরি, এভারেজ ফ্রিকোয়েন্সির মতো আসে, যে কারণে আমরা ওয়েভের ক্ষেত্রে বলি ফেজ ভেলোসিটি। আর পার্টিকেলের ক্ষেত্রে যে ভেলোসিটি পাই সেটাকে বলা হয় গ্রুপ ভেলোসিটি। তো এখন পর্যন্ত যেগুলো এক্সপ্লেইন করলাম এগুলো হলো আমাদের কি, যে মোরলেস পার্টিকেল ডুয়াল নেচার সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি। আমরা ওয়েভের ক্ষেত্রে যেমন ওয়েভলেন্থ, এনার্জি, মোমেন্টাম, ফ্রিকোয়েন্সি এগুলো সব ওয়েল ডিফাইন করতে পারি, কিন্তু পার্টিকেলের ক্ষেত্রে পারি না। আমরা ডি ব্রগলির একটা ইকুয়েশন দেখিয়েছিলাম যে ল্যামডা এবং পি এর টাইমস থেকে, সেটারই আরেকটু রিলেশন আমরা দেখি। হাইজেনবার্গের আনসার্টেনটি ল, হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা হলো ডেল্টা পি ডেল্টা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল প্লাঙ্কস কনস্ট্যান্ট। ডেল্টা পি হচ্ছে মোমেন্টামের ডিফারেন্স, আর একটা হচ্ছে ডেল্টা এক্স। এখানে মোমেন্টাম না, এটা মনে হয় এটা মোমেন্টাম না, হ্যাঁ, ওভার দ্য লেন্থ পাওয়ার পসিবিলিটি, রাইট? এটা শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসেবে ইন্টারপ্রেট করা হয়। ওভার দ্য লেন্থে পাওয়ার পসিবিলিটি, একটা সার্টেন লোকেশনে পাওয়ার যে পসিবিলিটি একটা ইলেকট্রনকে, সেটা একটা কনস্ট্যান্ট দিয়ে রিলেট করা হয়। এবং এখানে হেজেনবার্গ যেটা বলতে চায় যে আমরা একই এটা যে যত বেশি আমরা যদি ইয়েতে যাই, এখানে একটা অন্য ডিফারেন্স নিয়ে আসতে আমি একটু ভুলে গেছি, একটু দেখতে হবে পরে আমার ডিটেলে। ঠিক আছে, সো বেসিক্যালি দুটার একটাকে যত এটা হলো বেসিক্যালি ওভার সার্টেন লেন্থ ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি কতটা বেশি বা কতটা স্ট্রিক্টলি ডিফাইন করা যায় সেটা একটা কনস্ট্যান্ট দিয়ে করা হয়েছে। আমি এটা একটু ডিটেলে পরে দেখবো, আমি যেভাবে সাজেশন ওটা ভুলে গেছি, এটা পরে দেখবো আমি।
আমরা একটা পপুলেশন বলছি যে ওয়েভ ফাংশন যেটা দেখে আসছি সেটার ফিজিক্যাল মিনিং কি, এই ওয়েভ ফাংশনটার ফিজিক্যাল মিনিং কি, ঠিক আছে? ফিজিক্যাল মিনিংটা সেই স্কোয়ার থেকে, স্কোয়ার হবে ওয়েভ ফাংশন, এটা মোমেন্টাম, ঠিক আছে? এটা মোমেন্টাম, এটা হচ্ছে মোমেন্টামের ইয়েটা, আর এটা হচ্ছে ওভার দ্য লেন্থ যেখানে পাওয়া যাবে। এই ডেল্টা এক্স আসছে কোথা থেকে? এই যে ডেল্টা এক্সটা, ঠিক আছে? এই যে ডেল্টা এক্স, এই ডেল্টা এক্স এবং মোমেন্টামের যে ডিফাইন মোমেন্ট, যে কতটুকু মোমেন্টামের মধ্যে থাকবে ইলেকট্রনটা এনার্জি, কতটুকু মোমেন্টামের মধ্যে থাকবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। সো স্কোয়ার অফ দ্য ওয়েভ ফাংশন হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ পার্টিকেল এট এ সার্টেন পজিশন। এই যে আমি এই জায়গাটায় পাবো কতটুকু সম্ভাবনা, সেটাই হচ্ছে আমার সাই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সাই, যে সাই আসছে এটার ফিজিক্যাল মিনিং। সাই স্কোয়ারের ভ্যালুটা ইন্ডিকেট করে, আমরা গ্রাফ প্লট করে দেখাবো পরবর্তীতে। সাই স্কোয়ার ইন্ডিকেট করে ইলেকট্রনটাকে কোন একটা স্পেসিফিক জায়গায় ডিফাইন করার পসিবিলিটি কতটুকু। দিস ওয়েভ ফাংশন ডাজ নট রিপ্রেজেন্ট এনি ফিজিক্যাল ওয়েভ অর আদার ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ওয়েভটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। আমরা শুধুমাত্র এই ওয়েভের মধ্যে ভ্যালুগুলো বসালে ইলেকট্রনের এনার্জি সম্পর্কে আইডিয়া পাই, ইলেকট্রনগুলো কোথায় পাওয়া যেতে পারে সেই নেচারটা সম্পর্কে আইডিয়া পাই। সেই আইডিয়াটা পাওয়ার জন্যই আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইউজ করি। এটার কোনো ফিজিক্যাল মিনিং নাই, কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, ফিজিক্যাল মিনিং আছে, সেটা হচ্ছে এনার্জি অফ ইলেকট্রন এবং প্রেজেন্স অফ দ্য ইলেকট্রনস লোকেশন। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা ধীরে ধীরে ভেতরে যাচ্ছি। আমরা কিন্তু এখানে অনেক কিছুকেই খুব শর্টলি আইডিয়া নিয়ে ঢুকতেছি, হেইজেনবার্গ, ব্রগলি এবং এগুলো থেকে, কারণ আমাদের মেইন জায়গা হচ্ছে অন্যটা পড়ার জন্য। আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনে যাচ্ছি। শ্রোডিঞ্জার ইকুয়েশনে সেম ভাবে আমরা দেখব। আমাদের মেইন জায়গা এগুলো না, আমাদের মেইন জায়গা হচ্ছে আমরা সরাসরি ব্যান্ড থিওরি যাব, এবং এই ব্যান্ড থিওরি বোঝার জন্য আমরা আইডিয়া নিচ্ছি ব্যাক থেকে। শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি? শ্রোডিঞ্জার ইকুয়েশনে দুটো আছে, একটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে আমরা ভাইব্রেশন বলি, বিকজ এটা টাইমের ফাংশন না, ঠিক আছে? হ্যাঁ, এটাকে আমরা ভাইব্রেশন বলি এবং এটা চেঞ্জ হয় না, আনড্যাম্পড। এই যে শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা খেয়াল করো, এটা হচ্ছে শ্রোডিঞ্জারের ইকুয়েশন। ডেল স্কয়ার সাই হচ্ছে ওয়েভ ফাংশন, এম ইফেক্টিভ মাস আমরা পরে দেখব, এটা হচ্ছে রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, অ্যাপ্লাইড ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের এনার্জি ইকুয়াল টু 0। ডেল স্কয়ার সাই 3 ডাইমেনশন ইন্ডিকেট করে। ই হচ্ছে টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। দিস ইজ ইকুয়েশন। এটা এখান থেকে সলভ করে আমরা সাই বের করতে পারি। বিভিন্ন বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন কি জানো? বাউন্ডারি কন্ডিশন মানে হলো ইলেকট্রনটা কোথায় আছে, সে কি ফ্রি ইলেকট্রন, সে কি অ্যাটমের মধ্যে বাউন্ডেড, সে কি একটা অ্যাটম থেকে একটা অ্যাটমে যেতে পারে। এই ধরনের বাউন্ডারি কন্ডিশন গুলো থেকে আমরা কতগুলো ম্যাথমেটিক্যাল কন্ডিশন দেই। তোমরা অলরেডি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছো, তাই না ম্যাথে? সেখানে তোমরা দেখে আসছো যে বাউন্ডারি কন্ডিশন দিয়ে কিভাবে সলভ করা যায়। এগুলো সলভ করানো যায়, কিন্তু এগুলো আমরা স্কিপ করবো, কারণ এই ইকুয়েশন গুলো সলভ করে কোনো সুবিধা নেই, আমাদের এক্সট্রা বোঝার কিছু নাই। সো আরেকটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেখানে টি চলে আসে। এটা হচ্ছে বেসিক্যালি ওয়েভ, বিকজ এখানে আইটা আসছে এটা ইমাজিনারি নাম্বার থেকে। সো টি চলে আসলে এটাকে আমরা বলবো টাইম ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ ভাইব্রেশন। আমরা এইজেন ভ্যালু বলি। আমরা পরবর্তীতে দেখাবো যে ই সব ভ্যালুর জন্য ভ্যালিড না, ই এর কতগুলো ফিক্স ভ্যালু আছে, এটা তোমরা জানো তাই না? এনার্জি কোয়ান্টাইজ। জি স্যার। এই ই এর ভ্যালুগুলো, এনার্জি কোয়ান্টাইজ ভ্যালুগুলো কি বলা হয় কিন্তু এইজেন ভ্যালু। বুঝে গেছে? এই টার্মটা তোমরা শুনছো। এবং ই এর ভ্যালু বসালে যে সাই পাওয়া যায় সেগুলোকে বলা হয় এইজেন ফাংশন। ওয়েভ ফাংশনটাই এইজেন ফাংশন যখন সেটা করসপন্ডিং এইজেন ভ্যালুর জন্য পাওয়া যায়। তো এখান থেকে কিন্তু আমরা শর্টলি অনেকগুলো আইডিয়া পাচ্ছি। আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন সম্পর্কে আইডিয়া পাচ্ছি, যেটা টাইম ডিপেন্ডেন্ট এবং টাইম ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এটা আমাদেরকে সাই দেয়, সাই স্কোয়ার পাবো, ইলেকট্রনের লোকেশন পাবো, এট দ্য সেম টাইম আমরা ইলেকট্রনের এনার্জি পাবো। এনার্জিতে কি তো আমি ব্যান্ড এক্সপ্লেইন করবো, রাইট? জি স্যার। এখান থেকে আমি এক্সপ্লেইন করব যে এনার্জি কিভাবে কোয়ান্টাইজ। আর যারা ম্যাথমেটিক্সে কাজ করবা, ভ্যালুগুলো ডেভেলপ করবা, যারা ম্যাট্রিক্স গুলো নিয়ে সলভ করবা, তারা এইজেন্ট ভ্যালু নিয়ে কাজ করবা, তারা এইজেন্ট ফাংশন নিয়ে কাজ করবা। আমার ধারণা এইজেন্ট ভ্যালু, এইজেন্ট ফাংশনে কিছু ম্যাথ তোমরা করেছো অলরেডি ভেক্টর। জি স্যার, মেইনলি ম্যাট্রিক্স নিয়ে লেভেল 1 টার্ম 2 তে। হ্যাঁ, সো ওই জিনিসগুলো ওখানে কিছুটা দেখানো হয়েছে। আমরা এখন চলে যাই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন কিভাবে সলভ করা হয়। আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন গুলো দরকার আমার ইকুয়েশনের যে ফাইনাল আউটপুট গুলো,
সেই ইকুয়েশনগুলো আমরা ইউজ করব। সো ফ্রি ইলেকট্রনকে আমরা যদি বলি সেই কনসেপ্টটা হচ্ছে এনার্জি কোয়ান্টাম। ফ্রি ইলেকট্রন মানে হলো ভি ইকুয়াল টু 0। এখানে ভি হচ্ছে কোনো এনার্জি ব্যারিয়ার, পটেনশিয়াল এনার্জি। ইলেকট্রন মুভ করার জন্য কোনো ব্যারিয়ার পাচ্ছে না, দেন ভি ইকুয়াল টু কত হবে? 0। যদি ভি ইকুয়াল টু 0 হয়, এই ইকুয়েশনে ভি যদি 0 বসাই, আমরা ইকুয়েশনটাকে সলভ করি, তখন আমরা ই ইকুয়াল টু এইচ স্কয়ার বাই টুয়াইস এম আলফা স্কয়ার পাই। আমাদের আগ্রহ হচ্ছে শুধু এই জায়গাটায় যে শ্রোডিঞ্জারের ইকুয়েশন সলভ করে ই কোন ফরম্যাটে পাওয়া যায়। বলা হচ্ছে কে এইচ স্কয়ার বাই টুয়াইস এম আলফা স্কয়ারে পাওয়া যায়। আলফা ইজ এ কনস্ট্যান্ট, আলফা ইকুয়াল টু রুট ওভার টুয়াইস এম ই বাই রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট স্কয়ার ইকুয়াল টু পি বাই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট টুয়াইস পাই বাই ল্যামডা ইকুয়াল টু কে। এই কেটাকে কি বলা হয় বলো তো? এটা আমাদের ওয়েভ নাম্বার, যেটার কথা আগে ওয়েভ বলা নাম্বার। হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এই কনস্ট্যান্টটাই হচ্ছে ওয়েভ নাম্বার। সো আমরা লিখতে পারি ই ইকুয়াল টু এইচ স্কয়ার বাই টুয়াইস এম কে স্কয়ার। এই ইকুয়েশনটাকে প্লট করলে এরকম পাওয়া যাবে না? এটা ইন্ডিকেট করছে ই হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? ই হচ্ছে কন্টিনিউয়াস, কারণ এখানে কোনো n1 n2 n3 কোনো পূর্ণ সংখ্যা নাই, এখানে যে কোনো ভ্যালু আসতে পারে। ওয়েভ নাম্বারও তো যে কোনো ভ্যালু আসতে পারে, রাইট? কারণ ল্যামডার যে কোনো ভ্যালু আছে। সো এটা ইন্ডিকেট করে এনার্জি কন্টিনিউয়াস। আসলে কি এনার্জি কন্টিনিউয়াস? অ্যাটমের চারদিকে কি ইলেকট্রন যে কোনো এনার্জিতে থাকতে পারে? আমরা বোর মতবাদ থেকে কি দেখেছি? কতগুলো নির্দিষ্ট এনার্জি লেভেল আছে, রাইট? এনার্জি শেল আছে। তাহলে এই কন্ডিশনটা কি আসলে মিট করে? মিট করে না। এটা কেন হয়েছে? আমরা ধরে নিয়েছি এনার্জি কন্টিনিউয়াস, আমরা ধরে নিয়েছি ভি ইকুয়াল টু 0, দেয়ার ইজ নো এনার্জি পটেনশিয়াল, এনার্জি ফ্রি, এনার্জি ইলেকট্রন ইচ্ছা মতো মুভ করে। এই কনসেপ্টটা তো ট্রু না, এনার্জি আসলে বাউন্ড টু ইলেকট্রন। সো যদি এনার্জিকে কন্টিনিউয়াস ধরি তাহলে আমরা এই থিওরিটা পাই, এটাকে বলা হয় এনার্জির কন্টিনাম থিওরি। কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন একটা অ্যাটমের মধ্যে বাউন্ডেড থাকে। বাউন্ডেড থাকলে আমরা বলি ইলেকট্রন তার দুই পাশে দুইটা পটেনশিয়াল ব্যারিয়ারের মধ্যে লিমিটেড, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এটাকে বলা হয় পটেনশিয়াল ওয়েল। ইলেকট্রন একটা পটেনশিয়াল ওয়েলের মধ্যে বাউন্ডেড থাকে, সে মুভ করতে পারে না। আসলে কি সেটাও ঠিক? ঠিক আছে, সেটাও ঠিক না, আমরা দেখবো পরবর্তীতে টানেলিং ইফেক্ট আছে। বাট একটা ইলেকট্রন কিন্তু আসলে অ্যাটমে বাউন্ডেড থাকে। পরবর্তীতে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করলে কন্ডাকশন থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ফ্লো করে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট ইলেকট্রন কিন্তু বাউন্ডেড থাকে। তার মানে বাউন্ডেড থাকে, তার মানে তার দুই পাশে দুইটা পটেনশিয়াল ব্যারিয়ার কাজ করে। তখন আমরা বলি ইলেকট্রন একটা পটেনশিয়াল ওয়েলের মধ্যে আছে। তখনই আমরা এই ভি ইকুয়াল টু 0 আর থাকে না। এই অবস্থায় যদি আমরা শ্রোডিঞ্জারের ইকুয়েশন সলভ করি, তখন ইটা চেঞ্জ হয়ে যায়। দেখো, এইচ স্কয়ার বাই টুয়াইস এম বাই আলফা স্কয়ার, এটা কোথায় ছিল? এটা ছিল আমাদের, এটা কি এখানে কেন লিখলাম? এখানে কি লেখা ঠিক? এখানে এটা লেখা ঠিক না। এটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে এই টার্মটা মনে হয় এখানে লেখা ঠিক না। হ্যাঁ, যে এখানে হবে কি, এখানে ইকুয়েশনে আসে এইচ স্কয়ার পাই স্কয়ার, আসলে এখান থেকে সলভ দেখানো যায়, এই জন্য লিখেছি এইচ স্কয়ার পাই স্কয়ার ডিভাইড বাই টুয়াইস এম এ স্কয়ার এন স্কয়ার। এখানে এ কি? এ হচ্ছে এই যে ওয়েভলেন্থের ইয়েটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা ফুল ওয়েভলেন্থ না, এটা হচ্ছে এটুকুর উপর কতটুকু ওয়েভলেন্থ আসে, এন একটা নাম্বার, এন ইকুয়াল টু 1 2 3। এই ইকুয়েশনটা কি ইন্ডিকেট করে? যেহেতু এন ইন্টিজার, এই ইকুয়েশনটা ইন্ডিকেট করে ওয়ান ডাইমেনশনে এরকম, থ্রি ডাইমেনশনে ইকুয়েশনটা হবে nx স্কয়ার ny স্কয়ার nz স্কয়ার। এই ইকুয়েশনটা ইন্ডিকেট করে এনার্জি কোয়ান্টাম না, এনার্জি কোয়ান্টাইজড। তার মানে ইলেকট্রন যদি বাউন্ড হয় তখন এনার্জি কন্টিনিউয়াস হতে পারে না, এনার্জি কতগুলো ডিসক্রিট ভ্যালু হবে। এবং সেটাই আমরা দেখতে পাই, আমরা ইকুয়েশন ইয়ে করে করে, যে n এর বিভিন্ন ভ্যালুর জন্য আমি n ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে যে ভ্যালুটা বসাবো 2 বসালে কি হবে? ওয়ান ডাইমেনশনে 2 স্কয়ার 4 হয়ে যাবে, তাই না? জি স্যার। 9 টাইমস 16 টাইমস, সেটাই দেখানো হচ্ছে। প্রথম টাইমসটাকে যদি ক্যাপিটাল সি ধরি, E2 হবে 4c, E3 হবে 9c, E4 হবে 16c, E5 হবে 25c। That means energy is no more following a continuum theory. Energy is quantized. Energy is quantized. তার মানে আমরা যদি ফ্রি ইলেকট্রন ধরি, এনার্জি কন্টিনিউয়াস। আমরা যদি বলি যে এনার্জি ফ্রি না, এনার্জি ইলেকট্রন ফ্রি না, ইলেকট্রনগুলো বাউন্ডেড, তখন আমরা সেখান থেকে দেখতে পাই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করলে এনার্জির যে সলিউশন পাই,
সেটা এখন আমাদেরকে কতগুলো কনস্ট্যান্ট ভ্যালু দেয়। এনার্জি সম্পর্কে আইডিয়া পেলাম। আমরা যদি এই ইকুয়েশন থেকে সাই বের করে সাই স্কয়ার বের করি তাহলে এই প্লটগুলো পাই। সাই এবং সাই স্কয়ার কি ইন্ডিকেট করে? সাই স্কয়ার ইন্ডিকেট করে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি, রাইট? জি স্যার। এটা হচ্ছে সাই এর প্লটগুলো। সাইগুলোকে স্কয়ার করলে জাস্ট মাইনাসটা প্লাসে চলে যায়। এই সাই স্কয়ার কি ইন্ডিকেট করে? এটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি। তার মানে কি, দেখো ইলেকট্রন এখানে পাওয়া যাচ্ছে, ইলেকট্রন এখানে পাওয়া যাচ্ছে, ইলেকট্রন কতগুলো ওয়েভ নেচার শো করছে, হ্যাঁ, মানে কোথাও পাওয়ার পসিবিলিটি কম, কোথাও পাওয়ার পসিবিলিটি বেশি, এগুলো একটা বিষয়। আরেকটা বিষয়ে চলে যাও, সেটা হলো এই যে পসিবিলিটি নিয়ে ইলেকট্রন গুলো কি নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে না? ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে। তখন আমরা বলি যে ইলেকট্রন গুলো যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন যে ডিস্টেন্সটা সে অতিক্রম করে টুয়াইস পাই আর, সে রাউন্ড না, সে কিন্তু ওয়েভ করে করে যায়, মুভ করে করে যায়। এভাবে এই ওয়েভটাকে আমি এখানে ড্র করছি, বুঝছো? এই যে ছোট ছোট ওয়েভটা ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা দিয়ে আমি গোল করে ঘুরাচ্ছি, বুঝছো জিনিসটা? জি স্যার। এটা স্ট্রেট লাইন ছিল, আমি দেখাচ্ছি যে রাউন্ড হয়ে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে। সে যে ডিস্টেন্সটা অতিক্রম করবে, আমি যদি বৃত্তের পরিধি ধরি তাহলে এটা টুয়াইস পাই আর। এই টুয়াইস পাই আর যদি n ল্যামডা না হয় তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়ে যাবে না? জি স্যার। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়ে গেলে কি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে, বড় মতবাদ থাকবে না, ইলেকট্রন তার এনার্জি লুজ করে নিউক্লিয়াসে মিশে যাবে। তার মানে ইলেকট্রন এই যে সাই স্কয়ার এভাবে ঘুরে, এই ঘোরার সময় এভাবে ঘুরে, এটাকে আমি মাঝখান দিয়ে সার্টেনটি প্লট করলে এক রাউন্ড হয়। সেই রাউন্ড ওয়েটার ডিস্টেন্স অবশ্যই n ল্যামডা হইতে হবে, না হলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে না। তাহলে এটার সমান টুয়াইস পাই আর, তাহলে আর সমান ল্যামডা বাই টুয়াইস পাই বাই n। এই আরটা হচ্ছে আমার এনার্জি শেলের রেডিয়াস, তার মানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার বুঝতেছো এখান থেকে বড় মতবাদ আসতেছে যে কতগুলো নির্দিষ্ট রেডিয়াসে ইলেকট্রন গুলো ঘুরে। তো আমি বেসিক্যালি যেটা করেছি তোমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফিজিক্যালি মিনিং বোঝানোর জন্য, যে এখানে কিন্তু অনেক কিছু আছে, খুব শর্টলি আমরা নিয়ে আসছি। এনার্জি কিভাবে কোয়ান্টাইজ, সেই কোয়ান্টাইজের কারণে সাই স্কয়ারের শেপটা কেমন হয়, এই শেপটা ইন্ডিকেট করে ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘোরে, এভাবে ঘোরার কারণে আমরা একটা রাউন্ড ওয়ে পাই। এই রাউন্ড ওয়েটা আবার n ল্যামডার সমান কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কারণে। এখান থেকে আমরা যে রেডিয়াস পাই সেটাই হচ্ছে আমাদের এনার্জি শেলের রেডিয়াস, কতটুকু দূরে থাকবে। এবং এই দূরত্বটা কি ফিজিক্যাল দূরত্ব নাকি এটাকে আমরা এনার্জি দিয়ে কোয়ান্টাইজ করি? এনার্জি দিয়ে, তাই না? E1 E2 E3 কে শেল, এল শেল, এম শেল, সেই এনার্জি হচ্ছে E1 E2 E3 4, এবং এরা কোয়ান্টাইজড। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশন গুলো আমরা ইউজ করবো ফিউচারে ব্যান্ড গুলো ডেভেলপ করার জন্য। আরেকটা ছোট্ট থিওরি আছে, এটা আমাদের লাগবে না মেইনলি, এটা লাগবে মেইনলি তোমরা যখন কিছু টানেলিং ডায়োড টায়োড পড়তে যাবা, জাস্ট আইডিয়া দেওয়া যাওয়ার জন্য। এটাকে বলা হয় ড্যামড ওয়েভ, আগেটা ছিল আনড্যামড। খেয়াল করো আমি ব্র্যাকেটে আনড্যামড লিখে রেখেছিলাম। আনড্যামড মানে হলো এটার এনার্জি লস হবে না, এটার ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড সেম থাকবে। এটা ড্যামড ওয়েভ, এটার ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে কমবে। ড্যামড ওয়েভ যেটা, এটা আসলে মেইনলি বলা হয় ফাইনাইট পটেনশিয়াল ব্যারিয়ার, টানেল ইফেক্ট। তার মানে এই ব্যারিয়ারটা ইনফাইনাইট না, ইলেকট্রন একটা পটেনশিয়াল ওয়েল থেকে বের হয়ে আরেকটায় যেতে পারবে, এটাকে আমরা টানেলিং ইফেক্ট বলি। ইলেকট্রন পটেনশিয়াল ব্যারিয়ারের ভেতর দিয়ে পাস করে যায়। আমরা টানেলিং ডায়োড নিয়ে হয়তোবা পড়তে পারি কোনো এক সময় লেকচারে, ডিভাইস পড়ার সময় যদি ডিভাইস পড়ানোর সুযোগ পাই, সেখানে আমরা এই টানেলিং ইফেক্টটা দেখবো। সেই এক্সপ্লেনেশনটা এখান থেকে আসে কিভাবে লস হয়। তো এটা নিয়ে আমাদের ডিটেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বই তো তোমরা স্কিপ করতে পারো, আমাদের পটেনশিয়াল ব্যারিয়ার টানেলিং এখন দরকার নাই। ফোর্থ যেই বাউন্ডারি কন্ডিশন সেটা হচ্ছে এনার্জি পিরিয়ডিক ফিল্ডে চলে, এটাই কিন্তু আমাদের ট্রু কেস। তার মানে এনার্জি ক্রিস্টালে থাকে। ইলেকট্রনে খেয়াল করবা তোমরা, মাস্টার্সে যদি এক্সআরডি পড়ো তাহলে আমি দেখাবো এক্সআরডিতে যে ইলেকট্রনের প্রথমে সিঙ্গেল নেচার নিয়ে কাজ করতে হয়, এরপর যখন ইলেকট্রন অ্যাটমের চারদিকে থাকে তখন প্রত্যেকটা ইলেকট্রনের ওয়েভ গুলোকে নিয়ে একটা সুপার ইম্পোজ হয়, যে ইলেকট্রন প্রত্যেকটা ওয়েভ দিচ্ছে, সবগুলো ইলেকট্রন মিলে অ্যাটমের পাশে কিভাবে সুপার ইম্পোজ ইলেকট্রন বিহেভিয়ার শো করে। তারপর যখন ক্রিস্টালে যাই তখন আমরা বলি অ্যাটম গুলো ক্রিস্টালে সাজানো আছে, তাহলে তো বিভিন্ন ডিস্টেন্সের কারণে এখন কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। তার মানে ইলেকট্রন নিয়ে কাজ করার সময় সবসময় ইলেকট্রনের বিহেভিয়ার সিঙ্গেল ইলেকট্রন হিসেবে দেখতে হয়, তারপর সেই অ্যাটমের চারদিকে আছে কিভাবে থাকে সেটা দেখতে হয়, তারপর যদি ক্রিস্টালাইন স্ট্রাকচার হয় সেই ক্রিস্টালাইন স্ট্রাকচারের পিরিয়ডিসিটির কারণে কিভাবে ইলেকট্রন বিহেভিয়ারটা আবার আসে সেটা দেখতে হয়। তা আমরা এখন যে ওয়েভ গুলো দেখছি
এই ওয়েভগুলো তো ক্রিস্টালের বিভিন্ন অ্যাটমে পিরিয়ডিসিটি শো করবে, তাই না? তাহলে সেই পিরিয়ডিসিটির কারণে কি আসবে, আমার আবার একটা কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ, এরকম বিভিন্ন ইন্টারফারেন্সের ব্যাপার স্যাপার আসবে। যে এই সার্টেনটি গুলো তো ইলেকট্রনের মধ্যে দেখছি, এখন ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে থাকার কারণে কি হবে? আমরা যেমন শুরুতে ফ্রি ইলেকট্রন দেখছি, এরপর আমরা বাউন্ড ইলেকট্রন দেখেছি। এখন এই বাউন্ড ইলেকট্রনের বিহেভিয়ারটা তো এই ছবিটা দেখো, আগে বুঝে নাও। এটা হচ্ছে কন্টিনাম থিওরি, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন থিওরি, বুঝা যাচ্ছে? জি স্যার। আর এটা কি? ইলেকট্রন যখন বাউন্ড, জি স্যার। আর এটা হচ্ছে ইলেকট্রন যখন ক্রিস্টালে আছে, বোঝা যায় কিনা দেখো। এটা হচ্ছে যখন বাউন্ড একটা ইলেকট্রন, আর এটা হচ্ছে ক্রিস্টাল, ক্রিস্টালে অনেক ইলেকট্রন থাকে। ফলে ওই যে সিঙ্গেল যে এনার্জির জায়গাগুলো দেখছো, ওগুলো এখন একটু ওয়াইড হচ্ছে। কেন ওয়াইড হচ্ছে? কারণ এখানে একটা ইলেকট্রন, আর এখানে ক্রিস্টালে অনেকগুলো ইলেকট্রন। আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি ম্যাথমেটিক্স থেকে। এই ইকুয়েশনটা আমরা পাই তোমার পিরিয়ডিক ফিল্ডে যখন থাকে। এই ইকুয়েশনটা আনছি কারণ এটা আমার ব্যান্ড থিওরিতে কাজে লাগবে। পি একটা কনস্ট্যান্ট, পি মানে হচ্ছে এম এ ভি নট বি বাই এইচ স্কয়ার, এটা একটা কনস্ট্যান্ট। এই পিটাকে দিয়ে আমরা একটা ইকুয়েশন পাই, পি সাইন আলফা বাই আলফা এ কজ আলফা এ কজ কে। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমরা প্লট করতে পারি এইভাবে। এই ইকুয়েশনটাতে কিছু ফিজিক্যাল মিনিং আছে। ফিজিক্যাল মিনিং হলো, এদিকে কজ আলফা ভ্যালু কি +1 থেকে -1 এ থাকে, তাই না? বোঝা যাচ্ছে? +1 থেকে -1 হচ্ছে আমাদের কজ আলফার পসিবল ভ্যালু। তার মানে কি, ইলেকট্রন যদি এভাবে ওয়েভে চলে, ইলেকট্রন কি সব এনার্জি নিতে পারবে? পারবে না। না স্যার। এই যে 1 এবং -1 এর বাইরের যে অংশটুকু, এইটুকু হচ্ছে ফরবিডেন, এই জায়গায় এনার্জি থাকতে পারে না। মাঝখানের গুলো হচ্ছে অ্যালাউড এনার্জি। এটাই হচ্ছে আমাদের ব্যান্ডের জায়গা, এটাই হচ্ছে আমাদের ব্যান্ডের জায়গাগুলা, কোথায় ইলেকট্রন থাকবে আর কোথায় থাকবে না। এবং আমরা যত হাই এনার্জিতে যাই, যত লো এনার্জিতে যাই, এই ফরবিডেন এনার্জি গুলো তত ওয়াইড হয়ে যায়। আমরা ফিউচারে দেখবো যে কিভাবে ডোপিং করার কারণে ফরবিডেন এনার্জি ন্যারো হয়, অ্যালাউড ব্যান্ড এনার্জি ওয়াইড হয়। তো এই জায়গাগুলোকে আমরা উঠানামা করাতে পারি। এগুলো আমাদের ডিটেল লাগবে না, কিন্তু এই ইকুয়েশনটা আমার লাগবে। এটা ডেভেলপ করা হয়েছে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে, যখন ক্রিস্টাল ধরা হয় তখন। এখানে দেখো কি দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে মনে করো এটা হচ্ছে 3s অরবিটাল। এটাকে 3s না ধরে এখান থেকে দেখাই, যে অনেকগুলো ইলেকট্রনের 3s যখন পাশাপাশি আসে, তখন একটা ইলেকট্রনের এনার্জির উপর বসতে পারে না। আমরা পলির নীতি অনুযায়ী জানি ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন বসতে পারে এক জায়গায়? দুটো, তাও আবার ডিফারেন্ট স্পিন নিয়ে। এখন তুমি যদি আয়রনেরই একই লেভেলে 4টে ইলেকট্রন নিয়ে আসো, তারা কি করবে? তাদের তো এনার্জি সেম না। তারা প্রথমে হয়তো পি ডিফারেন্ট, স্পিন ডিফারেন্ট থাকবে, তারপরে তাকে কি করতে হবে? একটু উপরে নিচে যেতে হবে। তার মানে অনেকগুলো 3s ইলেকট্রন যদি নিয়ে আসো, আমরা জানি 3s ইলেকট্রন ফিক্স, 3s1 3s2, এটা সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে সত্য। কিন্তু ক্রিস্টালে তো অনেকগুলো 3s ইলেকট্রন থাকবে। তোমার যদি n সংখ্যক অ্যাটম থাকে, তাহলে 3s ইলেকট্রন কয়টা থাকবে? টুয়াইস n, তাই না? তাহলে এই যে আমরা বলি 3s1 আর 3s2 দুইটা ফিক্সড এনার্জি, তাহলে টুয়াইস n সংখ্যক ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? তাদের এনার্জিও তো সেম, তারা তখন একই জায়গায় থাকতে পারে না। তখন তারা ওই এনার্জিটা, সেটা যদি 2.8 হয়, একজন 2.801 এ যায়, একজন 2.802 তে যায়, একজন 2.803 তে যায়, পাশাপাশি গিয়ে তারা অবস্থান নেয়, গিয়ে তারা একটা ব্যাপ্তি ক্রিয়েট করে। এইভাবে করে আমরা দেখতে পাই যে যদি ফ্রি ইলেকট্রন কনসিডার করতাম, ফ্রি ইলেকট্রন, তাহলে এটা বাউন্ড কনসিডার করি, তখন একটা সিঙ্গেল ইলেকট্রন এভাবে কতগুলো কোয়ান্টাইজড এনার্জি দেয়, আমরা দেখেছি একটু আগে। কিন্তু অনেকগুলো ইলেকট্রন থাকলে সেই কোয়ান্টাইজড লেভেলে একটু উইথ পাওয়া যাবে। বুঝতে পারছো? এগুলাই হচ্ছে আমাদের একটা ব্যান্ডের উইথ। আমরা যখন বলি যে কে শেলে ইলেকট্রন এখানে থাকে, এটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, মনে করো এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এখন বোঝা যাচ্ছে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড গুলো কোথা থেকে আসছে? জি স্যার। তো আমরা মোটামুটি একটা ফিজিক্যাল মিনিং এখন বুঝতেছি যে ইলেকট্রন বাউন্ড থাকার কারণে তার এনার্জি কোয়ান্টাইজড, এবং এনার্জি যদি কোয়ান্টাইজড হয়, তাহলে আমরা সেখান থেকে সাই স্কয়ার দিয়ে আমরা দেখাইতে পারি এরকম কতগুলো রাউন্ড হলো। স্যার সাইন কস দিয়ে যে হাম্পাকার ইকুয়েশনটা ছিল, ওখানে আলফাটা কি? যে স্যার এই পেজে এই আলফাটা কি? এই আলফাটা কনস্ট্যান্ট, আগেও দেখায় আসা হয়েছে, সেম কনস্ট্যান্ট। আলফা ইকুয়াল টু কে ওয়েভ ফাংশন, আলফা ইকুয়াল টু টুয়াইস m e বাই h স্কয়ার,
h স্কয়ার এটা হচ্ছে রিডিউস প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, m ইফেক্টিভ মাস আমরা পরে দেখাবো, e হচ্ছে টোটাল এনার্জি, p মোমেন্টাম, ল্যামডা ওয়েভলেন্থ, আলফাটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে এই লেন্থটা। সো ওভারঅল এখান থেকে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কিভাবে ব্যান্ড তৈরি হয়। আর স্যার বি? আচ্ছা বিটা হচ্ছে, বি এখানে দেখাইছি আমি, বিটা মনে হয় একটা ভেক্টরের ইউনিট লেন্থ, বার্জার ভেক্টরের ওখানে বিটা আমরা পরবর্তীতে আসবে দেখবা সম্ভবত। আমরা এখন কে কে এক্সপ্লেইন করব, মোস্ট প্রবলেম ভুল না করলে কে সমান কে এক্স কে ওয়াই কে জেড, ওখানে কে একটা ভেক্টর, কে কিন্তু একটা ভেক্টর। আমি যদি এখানে দেখাই নাই বইতে কোথাও, ওখানে বইতে বলা আছে দেখবা আলফা একটা ভেক্টর কে একটা ভেক্টর, এই ভেক্টরের ইউনিট ভেক্টরটাই মোস্ট প্রবলি বি। বোঝা গেছে? এই যে ওয়েভ ভেক্টর যেটা কে, এই কে এর ইউনিট ভেক্টরটা হচ্ছে বি। একটু দেখে নিও তারপর বই থেকে। আমরা আজকে আর ডিটেলে যাবো না যেহেতু অনেক দূর কভার করেছি এখানে। এখানে তাহলে আমরা আজকে মেইনলি যেটা দেখলাম সেটা হচ্ছে যে পার্টিকেল নেচারটা ওয়েভ থেকে আসে। ওয়েভের যদি সবার ওমেগা কে ফিক্স না হয় তাহলে কি হবে, মানে বিষয়টা অনেকটা এরকম, খেয়াল করো, তুমি মনে করো কোনো একটা জিনিস কিনে নিয়ে আসছো বিভিন্ন পার্টিকেল সাইজের, একটা 5 মিলিমিটার, একটা 10 মিলিমিটার, একটা 16 মিলিমিটার, 15 মিলিমিটার। এখন যদি দেখো অনেক 5 যেগুলো সেগুলো সবাই কম বেশি ডিফারেন্ট, 4.9, 4.99, 4.98, 5.1। আবার 10 যেগুলো নিয়ে আসছো ওগুলো 9.7, 9.8, 9.9, 10.1। তখন আমরা বলতে পারি কি এগুলো প্যাকেট প্যাকেট হিসেবে আসছে, এক ভ্যালুতে আসে নাই, তাই না? ঠিক আছে, ওগুলো কি আমরা তখন লাইটের ইলেকট্রনের কোয়ান্টাম থিওরিতে চলে যাই, পার্টিকেল থিওরিতে চলে যাই, তখন আমরা এক্সপ্লেইন করার জন্য আমরা আনসার্টেনটি লগুলোকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করেছি ইলেকট্রনের। আমরা বলেছি ফ্রি ইলেকট্রন থাকলে এনার্জি কন্টিনিউয়াস, সব জায়গায় পাওয়া যাবে। ফ্রি ইলেকট্রন না হলেই এনার্জি কোয়ান্টাইজড, এবং এই কোয়ান্টাইজ থেকে আমরা সাই স্কয়ার বের করে দেখিয়েছি যে ইলেকট্রন তার স্পেসিফিক কিছুগুলো এনার্জি, তার মানে কি এটা, এই থিওরিটা কেন আসছে বলতো? না হলে ইলেকট্রনের ডিফারেন্ট এনার্জি থাকতে পারতো কিন্তু ইলেকট্রনগুলোর ফিজিক্যাল লোকেশন তো এক জায়গায় হতে পারতো, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে না, ইলেকট্রনের এনার্জি যদি ডিফারেন্ট হয় তাহলে সে অ্যাটমেরও রেডিয়াসে, বিভিন্ন রেডিয়াসে থাকবে। এবং এই এই জিনিসটাই ইন্ডিকেট করে এই যে তিনটা কার্ভের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রেডিয়াস আসবে। এটাই ইন্ডিকেট করে বোরের মতবাদটা, যে এনার্জি ডিফারেন্ট হলে সে ডিফারেন্ট এনার্জি ইলেকট্রনগুলো ফিজিক্যালিও এক জায়গায় থাকবে না, তারা ফিজিক্যালিও বিভিন্ন ডিস্টেন্স থাকবে, কেউ নিউক্লিয়াসের কাছে, কেউ আরেকটু দূরে, কেউ আরো বেশি দূরে। এবং তোমরা বোর্ডের ওখানে দেখেছো যে রেডিয়াস যত বাড়বে তত কি হবে, এনার্জি বাড়বে। তার মানে হায়ার এনার্জি ইলেকট্রন গুলো বাইরের দিকে থাকবে, লোয়ার এনার্জি গুলো ভেতরে থাকবে। আমরা এট টাইম দুটো জিনিসকে ভিজুয়ালাইজ করি এই শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে। একটা হচ্ছে এনার্জি কি কি, আর একটা হচ্ছে যে সাই স্কয়ার থেকে রিলেট করে যে তার লোকেশন কোথায়, তার কেউ কেউ কাছে কেউ কেউ দূরে। আমরা এই ইকুয়েশন গুলোকে প্লট করে আমরা নেক্সট দিন যাবো হিউম্যানের চ্যাপ্টার 5। আজকে চ্যাপ্টার 1, 2, 3, 4 কভার করেছি। 1, 2, 3 একদম ছোট চ্যাপ্টার, 4 এ কিছু অংশ আছে। এরপর আমরা চলে যাবো চ্যাপ্টার 5 এ, যেখান থেকে আমরা ধীরে ধীরে দেখাবো যে কিভাবে আমরা এই ইকুয়েশন গুলো যেগুলো ডেভেলপ করেছিলাম সেই ইকুয়েশন গুলো থেকে আমরা কিভাবে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি ভ্যালেন্স এবং কন্ডাকশন। এবং তোমাদেরকে এই ধরনের ছবি দেখাইছিলাম, মনে আছে? এই ধরনের ছবি মনে পড়ে? আমি আমার পেপার থেকে দেখাইছিলাম যে ডেনসিটি অফ স্টেট ক্যালকুলেশন। হ্যাঁ, ডেনসিটি অফ স্টেট ক্যালকুলেশন। ডেনসিটি অফ স্টেট জিনিসটা কি আসলে, কেন এতগুলো আঁকা বাঁকা লাইন আসে, তাই না? হিজিবিজি কিছু লাইন থাকে, হোয়াই দিস মেসি লাইন। তো এই মেসি লাইনগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স কি, কোথা থেকে আসে তারা? আমরা এই জায়গাগুলো থেকে এভাবে জাস্ট স্টেপ বাই স্টেপ বুঝবো যে কিভাবে এই লাইনগুলো কি এক্সপ্লেইন করতে পারি। আমরা কিন্তু এখন ডিরেক্টলি এখান থেকে ব্যান্ড থিওরিতে দেখাই দিতে পারি যে এটা ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড হচ্ছে কোনটা আমাদের, এগুলো। কিন্তু আমরা যখন ডেনসিটি অফ স্টেটে যাই তখন আমরা দেখতে পাই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে একটা ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এই যে ভ্যালেন্স ব্যান্ডটাকে দেখাইলাম না, এইটুকু ব্যাপ্তি, এতক্ষণ ভ্যালেন্স ব্যান্ডকে দেখাইছিলাম কি হিসেবে, এখানে এই যে একটা গ্যাপ হিসেবে, এটা কিন্তু জুম করি নাই আমরা, তাই না? এখন পর্যন্ত আমরা বলতেছি যে এটা হচ্ছে একটা ইলেকট্রনের স্তর ছিল, সেটা একটু ওয়াইড হয়েছে। এখন এই ওয়াইডের ভিতরে কি আছে, ভেতরটা ডেনসিটি অফ স্টেট দেখতে পাই আমরা, তাই না? এই ভেতরটা কেন এরকম, সেই জিনিস নিয়ে আমরা আগামী লেকচারগুলোতে এক্সপ্লেইন করব, কেন ভেতরটা দেখতে এরকম হয়, কিভাবে আমরা ডেনসিটি অফ স্টেটে এই লাইনগুলো দেখতে পাই। এট দ্য সেম টাইম আমরা এক্সপ্লেইন করব ওই ছোট ছোট জিনিসগুলো দেখানোর সময় এই গ্যাপটা কোন জায়গায়, এই গ্যাপটা কেন আসে, এবং এই গ্যাপটাই বের করার সময় বের হবে কেন মেটাল, কেন সেমিকন্ডাক্টর, কেন ইনসুলেটর, কখন গ্যাপ থাকে কখন গ্যাপ থাকে না। আমরা বলতেছি গ্যাপ আছে কিন্তু মেটালের ক্ষেত্রে তো গ্যাপ নাই, রাইট?
সো এই জিনিসটা ডেভেলপ করার সময় আমরা এখন দেখবো যে এটার ভেতরে কি আছে, মাঝখানের গ্যাপগুলো কিভাবে ক্রিয়েট হয়েছে, তার মানে এই জায়গাটায় ওভারল্যাপিং হয় কিনা এনার্জি, যদি ওভারল্যাপিং হয় তাহলে এটা মেটাল, যদি ওভারল্যাপিং না হয় তাহলে এটা সেমিকন্ডাক্টর, অথবা যদি গ্যাপ টু মাচ হয়ে যায় তাহলে ইনসুলেটর। এগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমরা আর ডিটেলে যাব না, এরপর আমরা ডিরেক্ট বলবো ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। গ্যাপ থাকবে, মাঝখানে ফার্মি লেভেল আসবে, সেমিকন্ডাক্টর আসবে, আমরা ডিটেলে আর যাবো না, আমরা এখান থেকে শেষ করে দিয়ে যাবো যে কিভাবে ব্যান্ডগুলোর ভেতরে কি হয়। এরপর যদি ফিউচারে কেউ ব্যান্ড থিওরি নিয়ে কাজ করো, সে ডেন্সিটি অফ স্টেট নিয়ে কাজ করবা, সে কাজ করবা কিভাবে ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপিং হচ্ছে, গ্যাপ ডিস্টেন্স বাড়ছে, ফার্মি লেভেল বাড়ছে কমছে, অথবা এগুলোর উইডথ বাড়ছে কমছে, এই জিনিসগুলো। আজকে পর্যন্ত, ঠিক আছে।